প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠক, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, সব মাধ্যম থেকে অপসারণের নির্দেশ ট্রাইব্যুনালের। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে, লুটেরা এস আলমকে আইনের আওতায় আনার তাগিদ। পার্লামেন্টে অনাস্থা ভোটে ফ্রান্সের সরকারের পতন, দেশটিতে তীব্র রাজনৈতিক সংকট। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। ৫ আগস্টের পর গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে বললেন ২১-এর চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম। সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রকৃত তথ্য জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চলমান বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বলেন, নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মেহেদী হাসানের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ একটি পরিবারের মতো একসাথে বসবাস করে। এখানে নানা মত থাকলেও কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। তিনি বলেন, শপথ গ্রহণের পর থেকে তিনি সংখ্যালঘু নির্যাতনের কথা শুনে আসছেন। যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। এর পরপরই আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, আপনারা ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, এদেশে সব মতের, সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সব দাবি দেওয়া বাদ দিল, একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। ধর্মীয় নেতাদের সাথে আলাপকালে সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত তথ্য জানতে চান তিনি। একই সাথে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? প্রথম কথা হলো, আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো, কি ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। একটা কাণ্ড হয়ে গেছে, হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সেটা সমাধান করা যায়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহায়তা চান ডক্টর ইউনূস। তাকে বিচারের আওতায়। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সব সম্প্রদায়ের নেতারা। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এ কথা জানান তারা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের দোহাই দিয়ে পরাজিত শক্তি আবার ফিরে আসতে চাইছে বলেও উল্লেখ করেন ধর্মীয় নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে ঢালাওভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতিত হওয়ার কথা বললেও বাংলাদেশের সংখ্যালঘু নেতারা এভাবেই তাদের অবস্থান তুলে ধরলেন। বলেন, অন্য দেশের গণমাধ্যমে যাই প্রচার হোক, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। বিদেশিদের আগ্রাসন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তারা। ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যা আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। আমাদের কোন মিডিয়া কোথায় কী অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। মুসলিম ধর্মীয় নেতারা বলছেন, চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে হত্যার পরও সবাই ধৈর্যের পরিচয় দিয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে ওলামারা সচেতন আছেন বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। কোনো প্রপাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সবাই এখানে কথা বলেছেন। আমরা যে কোনো সময় আশঙ্কা বোধ করি, আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই, তাদের মন্দিরকে পাহারা দেই। আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য। এদিকে সরকারের উপদেষ্টা বলছেন, কোনো ধরনের হটকারিতাকে প্রশ্রয় দেওয়া হবে না। সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটলেই তড়িৎ ব্যবস্থা নেবে সরকার। আমরা এখন ঠেকায় পড়ছি, এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি, বৌদ্ধদের ডাকতেছি, এইটা যেন না হয়। এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি। বরং একটা ইনহেরেন্ট, একটা সহজাত যেই আমাদের যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, যেই আমাদের যে নির্ভয় আছে, সেটা যেন বজায় থাকে। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা। এটা আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ভবিষ্যতে এমন বক্তব্য ও সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম অডিও, ভিডিও বা লিখিত আকারের প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। শাকের আর্চুর রিপোর্ট। গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন নিশ্চুপ থাকলেও একের পর এক ফোনালাপ ফাঁস হতে থাকে তার। কিছু কথোপকথনে নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতে শোনা যায়। নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিরোধী পক্ষের বাড়িঘরে আগুন দেয়ারও নির্দেশ দেন তিনি। গ্রেফতারি পরোয়ানাভুক্ত প্রধান আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে আতঙ্কিত ট্রাইব্যুনালে বিচারপ্রার্থীরা। মামলার তদন্ত ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। একই সঙ্গে 5 আগস্টের পর বিদ্বেষমূলক সব বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলারও নির্দেশ চাওয়া হয়। উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। শুনানিতে প্রসিকিউটর উল্লেখ করেন, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার অধিকার আছে, তবে দেশের সংবিধান ও বিদেশের আইন অনুযায়ী ঘৃণা সৃষ্টিকারী বক্তব্য তিনি দিতে পারেন না। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এ আদেশ পাঠানো হবে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রসিকিউশন। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে না। এর আগে গত 12ই নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনও প্রক্রিয়াধীন। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অপরাধ ট্রাইব্যুনালে
ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে পড়েছে। ঋণের নামে বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম লুটপাট করে পালিয়ে যাওয়ায় ব্যাংকটির প্রায় 1.5 লাখ কোটি টাকা আদায় এখন অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মূল্যে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে হবে। এস আলমকে আনতে হবে আইনের আওতায়। হিরোজুম্মানের রিপোর্ট। হাসিনা সরকারের 15 বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত 10 বিলিয়ন ডলার বা 1,20,000 কোটি টাকা। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ সবচেয়ে বড় থাবা বসিয়েছে ইসলামী ব্যাংকে। দখলদারি কায়েম করে নামে বেনামে ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের 50% নিয়েছে এস আলম গ্রুপ। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে গিয়েছে। সুতরাং এটাকে তো অ্যালাউ করা হয়েছে তখন। এটা তো দুর্বৃত্তায়নের একটা, আমি বলবো যে সবচেয়ে একটা টিপিং পয়েন্ট চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 73,113 কোটি টাকা বের করে নিয়েছে। এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য মাত্র 4,359 কোটি টাকা। এমন অনেক ঋণ আছে যেগুলোর কোনো বেনামি, অর্থাৎ ওর এগেনস্টে কোনো প্রতিষ্ঠানে নেই, কোনো মর্টগেজে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু তাদেরকে লোন দেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখন উঠে আসছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনলেও একটা ভালো মেসেজ যাবে। এস আলম কিস্তি শোধ না করায় লাফিয়ে বাড়ছে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ। বাইরে থেকে টাকা কীভাবে আনা যায় সেটা যেটা বললাম, ইন্টার গভর্নমেন্টাল কোঅপারেশন সাপোর্ট এবং কোনো ট্রিটি করা এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং যথাবিধ শাস্তির ব্যবস্থা করা যাতে এগুলো আনপানিশ না থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি সহায়তায় এস আলম গ্রুপ 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয়। পট পরিবর্তনের আগ পর্যন্ত ব্যাংকটিতে লুটপাট চালায় এস আলম। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। 2015 সালে 21 টেলিভিশন দখলের মাধ্যমে 9 বছর দেশীয় ঐতিহ্য সংস্কৃতি বিকাশে বাধা সৃষ্টি করেছে শাসক গোষ্ঠী। 5 আগস্টের পর 21 সহ সব গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় দৈনিক ও গণমাধ্যমের বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি সঙ্গীত, নাটক, চলচ্চিত্র শিল্পীদের পুরস্কার বিতরণ করে আসছে এই সংগঠন। 23তম সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড দিয়ে এই সংবাদ সম্মেলন। বাংলাদেশে আর কোনোদিন শিল্পীদের নামের তালিকায় কোনো ব্ল্যাক বল যুক্ত হবে না। দীর্ঘ 9 বছর পর আবারও এই আয়োজনে 21 টেলিভিশনকে পেয়ে সাধুবাদ জানান আয়োজকরা। আওয়ামী রোশনালে যখন এই টিভিটা জবরদখল হয় এবং সালাম ভাইকে রাতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, ওই সময় আমাদের সিজেবির ওই বছরের প্ল্যানিংটা চলছিল। হঠাৎ করে তার অফিস আক্রমণ এবং তাকে ধরে নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, জিনিসটা সংগঠনকে আমাদেরকে খুবই ব্যথিত করেছে। জন্য যেহেতু এই টেলিভিশন চ্যানেল অনেক যুদ্ধের পরেও যেটা সালাম ভাই বলছিলেন নতুন স্বাধীনতা আবার যুক্ত হয়েছে এবং তার পরপরই এমন একটি অ্যাওয়ার্ডে সংযুক্তি করার জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথি 21 টেলিভিশনের কর্ণধার আব্দুস সালাম বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ ও গণমানুষের অধিকারের জন্য অগ্রগামী ভূমিকা রেখে চলেছে 21 টেলিভিশন। 21 টেলিভিশনের স্টোরি আপনাদের সবারই জানা। বিগত 15টা বছর সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমরা আমাদের এই সাংস্কৃতিক জগৎটা তেমনভাবে বিকশিত হতে পারেনি, সেটা সর্বক্ষেত্রে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে 21 টেলিভিশন সবসময় দেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি। যেহেতু একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের, সেই জন্য আমার মনে হয় সকলকে একত্রিত হয়ে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে নতুন করে আবার প্রমোট করতে হবে, নতুন করে আমাদের ব্যাকআপ দিতে হবে। এর জন্য দি সিজিএফবি প্ল্যাটফর্ম ইজ দ্য রাইট প্লেস। ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের 23তম আসরের সাফল্য কামনা করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজনোয়া মাহবুব সালাম। This is the very first time as a title sponsor 21 টেলিভিশন is a part of it, ইটিভি সিজিএফবি। এবং আমি যেটা সবার কাছ থেকে চাই
আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের এই ইটিভি সিজেপি অ্যাওয়ার্ড ফাংশনটা আরও সুন্দরভাবে যাতে আমরা এটাকে প্রচারের মাধ্যমে সাকসেস করতে পারি। 28 ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ইটিভি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ফ্রান্সে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকারের পতন হয়েছে। এ নিয়ে দেশটিতে দেখা দিয়েছে নতুন রাজনৈতিক সংকট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনাস্থা ভোটে বিরোধী দলীয় আইন প্রণেতারা সমর্থন দিলে 3 মাসের মাথায় বার্নিয়ের সরকারের পতন হয়। তার বিরুদ্ধে অভিযোগ, দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছেন। এর ফলে দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে অচলাবস্থা আরও ঘোলাটে হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী দলীয় আইন প্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন। বার্নিয়ে আজ দাপ্তরিকভাবে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট মাখো তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে ও তার সরকারকে অন্তর্বর্তী দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দেশের প্রকৃত চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন 2 কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার কলকাতা থেকে শিকদার আশরাফুর রহমান ঢাকায় ফেরেন। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। এছাড়া ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমান ঢাকার পথে রওনা হয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কয়েকটি সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠক, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, সব মাধ্যম থেকে অবসরের নির্দেশ ট্রাইব্যুনালের। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে, লুটেরা এস আলমকে আইনের আওতায় আনার তাগিদ। পার্লামেন্টে অনাস্থা ভোটে ফ্রান্সের সরকারের পতন, দেশটিতে তীব্র রাজনৈতিক সংকট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।